আসসালামু আলাইকুম দর্শক। সাম্প্রতিক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনায় আছেন রাজনৈতিক বিশ্লেষক। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে কথা বলতে চাই অবৈধ অনুপ্রবেশকারীদের কেন্দ্র করে বাংলাদেশ ভারত সীমান্ত উত্তেজনা এর পরিণতি কি। আমি কয়েকদিন আগের একটি ভিডিওতে বলেছিলাম যে ভারত থেকে যদি স্রোতের মতো বাংলাদেশি বা অবৈধ অনুপ্রবেশকারী যারা ভারতে, তারা যদি স্রোতের মতো আসতে থাকেন তাহলে কি হবে। অনেক বিশ্লেষক বলছেন যে ভারতীয় নাগরিকদের এখানে পাঠানো হচ্ছে, কিন্তু আপনি কি অস্বীকার করতে পারেন বা অস্বীকার করতে পারবেন যে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ভারতে যায় না? আপনারা বিশেষ করে সীমান্ত জেলায় যারা আছেন, যারা এই ভিডিওটা দেখছেন, আপনার এলাকা থেকে কি ভারতে গিয়ে বসবাস করছে, কাজকর্ম করছে বা ভারতে থাকে এমন নিশ্চয়ই জানেন। কাজেই ভারতে যে বাংলাদেশের একটি বৃহৎ অংশ অবৈধভাবে বসবাস করছে, এতে কোনো সন্দেহ কিন্তু নাই, এবং এটি স্বাভাবিক ঘটনা। এটা পৃথিবীর সব দেশে হয়। সীমান্ত দেশ, একটি দেশ যদি সীমান্ত দুই দেশের মধ্যে একটি যদি একটু অনুন্নত হয় আর একটি যদি উন্নত হয়, স্বাভাবিকভাবে ওই অনুন্নত ভূখণ্ডের মানুষটি উন্নত ভূখণ্ডে গিয়ে বসবাস করতে চায়। এবং এটি বিশেষ করে যারা বাস্তুহারা, বাস্তুভিটাহীন কিংবা শ্রমজীবী মানুষ, তারাই এই কাজটি করে। আমরা কয়েকদিন আগের ভিডিওতে এ নিয়ে বিস্তারিত কথা বলেছিলাম যে বাংলাদেশের কারা সেখানে, বাংলাদেশের কি মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণী কি এইভাবে অবৈধ অনুপ্রবেশ করে গিয়ে ভারতে বসবাস করে? না, সম্পূর্ণ শ্রমজীবী মানুষ। তারা ভাঙাড়ি টোকায়, তারা রাজমিস্ত্রির কাজ করে, তারা বাসা বাড়িতে কাজ করে। এই ধরনের শ্রমিক মজুর শ্রেণী ভারতে অবৈধ অনুপ্রবেশ করে তারা বসবাস করছে দীর্ঘদিন। ভারত বাংলাদেশ সম্পর্ক ভালো থাকবার কারণে ভারত এগুলো আমলে নেয়নি, কিন্তু এখন ভারত বাংলাদেশ সম্পর্ক বেশ খারাপ, যার দরুন ভারত বিষয়টিকে আমলে নিচ্ছে। এবং বিপুল সংখ্যক, আপনি চিন্তা করুন, ভারতীয় সংসদের বক্তব্য আজ থেকে 22 বছর আগে 2004 সালে ভারতীয় লোকসভায় স্বরাষ্ট্র মন্ত্রকের একটা বিবৃতিতে ছিল যে 1,20,00,000 মানুষ অবৈধভাবে ভারতের সব রাজ্যে বসবাস করে। আবার এর বেশ কিছু বছর পরে, প্রায় এক যুগ পরে, 2016 সালের একটি তথ্য ছিল যে 2 কোটি মানুষ বসবাস করে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী। আবার নিরপেক্ষ গবেষকরা বলছেন যে এটি অতিরঞ্জিত। ভারতীয় সংসদে যেগুলো উপস্থাপন করা হয়, নিরপেক্ষ গবেষকরা বলছেন এটি 30 থেকে 40 লাখের বেশি নয়। যেটি হোক না কেন, ধরুন কমপক্ষে 30-40 লাখ, ঊর্ধ্বে 2 কোটি মানুষ ভারতে অবৈধভাবে, আমাদের শ্রমজীবী মানুষ বসবাস করে। আর এই সংখ্যাটা যখন মাথায় আসে, তখন আমার দেশ বিভাগের কথা মনে পড়ে যায়। প্রায় 1.5 কোটি লোক এপার থেকে ওপার, ওপার থেকে ওপার, 50-50, ধরুন 70-75 লক্ষ এপার থেকে ওপারে, ওপার থেকে এপারে পারাপার হয়েছিল। এবং তারা স্থায়ীভাবে এপার ওপার হয়ে হিন্দুত্বের কারণে, মুসলমানিত্বের কারণে, দ্বিজাতি তত্ত্বের কারণে যে দেশ বিভাগ হয়েছিল, সেই দেশ বিভাগ তাদের নিয়তি নির্ধারণ করে দিয়েছে যে তারা সেখানেই বসবাস করছে। আজকে যুগ যুগ ধরে, প্রায় 100 বর্ষের কাছাকাছি হয়ে যাচ্ছে দেশ বিভাগ। 47 থেকে আজকে 2026, প্রায় 80 বছর হতে চলেছে, 79 বছর হতে চলেছে। এই জায়গায় এখন তারা স্থায়ী হয়ে গেছে, স্থায়ী নাগরিক হয়ে গেছে। কিন্তু এই যে ভাসমান শ্রমজীবী মানুষগুলো ভারতে বসবাস করছে, তারা যখন বাংলাদেশের স্রোতের মতো চলে আসবে, আমি এর আগের এক ভিডিওতে আলাপ করেছিলাম যে অর্থনৈতিকভাবে বাংলাদেশের শ্রম বাজারে কি প্রভাব পড়বে, কি ভয়ানক প্রভাব পড়বে। সত্যিকার অর্থে এই পরিস্থিতিটা ভারত সরকার যদি এরকম কড়াকড়ি আরোপ করেই থাকে, এই পরিস্থিতিটা বাংলাদেশে এক ভয়াবহ মানবিক বিপর্যয় যে ডেকে আনবে, তাতে কোনো সন্দেহ নেই। আমরা প্রতিনিয়তই শুনছি যে ভারত বাংলাদেশ বিভিন্ন বর্ডার অঞ্চলে, বিভিন্ন সীমান্ত অঞ্চলে প্রতিনিয়ত পুশব্যাক করবার জন্য মানুষ জড়ো করা হচ্ছে। কদিন আগে, এই সপ্তাহে শুরুর দিকে,
বেনাপোল সীমান্তে আমরা দেখলাম, বিভিন্ন সীমান্তে, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের কাছাকাছি, ভারতের হাকিমপুর সীমান্তে আমরা প্রচুর মানুষ জড়ো হওয়ার খবর কদিন আগে পেয়েছি। এরকম করে বিভিন্ন সীমান্তে, বাংলাদেশ ভারত সীমান্তে যেন নতুন করে পুশব্যাকের চেষ্টার প্রেক্ষাপটে একটা টান উত্তেজনা বিরাজ করছে। আসলে সাতক্ষীরা, যশোর, দিনাজপুর, লালমনিরহাট, অর্থাৎ বাংলাদেশের কোনো সীমান্ত বাকি নেই। এই সব সীমান্তে কদিন ধরে বাংলাদেশের সীমান্তীয় রক্ষী বাহিনী বিজেপি এই যখন পুশ ইনের একটা স্রোত লক্ষ্য করছে, তখন বিজেপি কড়া প্রহারা বসাতে বাধ্য হয়েছে। শুধু তাই নয়, অনেক জায়গায় বাংকার করে বিজেপিকে সশস্ত্র পাহারা দিতেও দেখা গেছে। কিন্তু এই পাহারা দিয়ে আপনি কিভাবে ঠেকাবেন? আইনগতভাবে যদি ভারত সরকার এই যে অবৈধ অনুপ্রবেশকারীদের এদিকে পাঠায়, এবং যারা অবৈধ অনুপ্রবেশকারী তারাও যদি আইনগতভাবেই দেশে আসতে চায়, আপনি বাধা দেবেন কিভাবে? যে সমস্ত বিশ্লেষক বলছেন যে ভারতীয়দেরকেই এপারে পাঠিয়ে দেওয়া হচ্ছে, সেটা কি সম্ভব? ভারতীয়দের পাঠাতে চাইলেই কি ভারতীয়রা একটা বাংলাদেশের চেয়ে অপেক্ষাকৃত জীবনমান খানিকটা উন্নত, কর্মসংস্থান খানিকটা উন্নত, আমি শ্রমজীবীদের কথাই বলছি, যে খানিকটা উন্নত জায়গা ছেড়ে অনিশ্চিত বাংলাদেশ, শ্রমজীবী মানুষও কিন্তু জানে যে অনিশ্চিত বাংলাদেশ, এই অনিশ্চিত বাংলাদেশে কি আসবে? আপনি বা আপনারা কোনো বিশ্লেষক বিশ্বাস করলেও আমি কিন্তু বিশ্বাস করি না। ঠিক এমন উত্তেজনার আবহে আজকে বুধবার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্পষ্ট জানিয়ে দিলেন, বাংলাদেশ কোনো অবৈধ পুশইন বা পুশব্যাক মেনে নেবে না। তিনি বলেন, যদি কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক হন তবে যথাযথ যাচাই বাছাই ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে তাকে ফেরত পাঠাতে হবে। অবৈধভাবে কাউকে ঠেলে দেওয়া গ্রহণযোগ্য নয়। স্বরাষ্ট্রমন্ত্রীর সংযোজন, তারা অর্থাৎ ভারতীয় কর্তৃপক্ষ আইনানুগ প্রক্রিয়ায় আমাদের নাগরিকদের এনআইডি যাচাই করে বাংলাদেশকে তালিকা দেওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত এমন কোনো তালিকা বাংলাদেশের হাতে আসেনি। তালিকা না আসলেও সত্যিকার অর্থে পুশব্যাক কিন্তু অব্যাহত আছে। গণমাধ্যমে কতটুকু আসছে না আসছে সেটি বলতে পারবো। ইতিমধ্যে বাংলাদেশে অনেক অবৈধ অনুপ্রবেশকারী যারা ভারতে ছিলেন পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আরো পাঠানোর প্রক্রিয়াতে আছে। স্বরাষ্ট্রমন্ত্রী একই সাথে তার বক্তব্যে সীমান্তে হত্যা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ একটি ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, জিরো লাইনে কোনো হত্যা হলে সেটা সীমান্ত হত্যা বা বর্ডার কিলিং বলা যায়, কিন্তু নিজ নিজ ভূখণ্ডে কোনো অপরাধের কারণে বর্ডার কিলিং নয়। এই যে আমরা বর্ডার কিলিং ধরে বিভিন্নভাবে বাংলাদেশে বিশেষ করে আলোচনা হয়, ভারতের সীমান্তে কিন্তু শুট অ্যাট সাইট নীতি আছে। দেখা মাত্র গুলি, অবৈধ অনুপ্রবেশকারীদের যদি তাদের রক্ষী বাহিনী দেখতে পায় তাহলে গুলি করতে তারা কিন্তু বাধ্য। স্বরাষ্ট্রমন্ত্রীর সংজ্ঞায় এটি মনে হয় ক্লিয়ার হয়ে গেল যে কেউ যদি বাংলাদেশি অনুপ্রবেশকারী ওপারে চলেও যায়, ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে, যদি বিএসএফ গুলি করে, তাহলে কি এটা বর্ডার কিলিং হবে কিনা? এই যে আমরা যে এত সমালোচনা করি যে সীমান্ত হত্যা কতটুকু হবে সে ব্যাপারে প্রশ্ন। সালাউদ্দিনের মতে বর্ডার কিলিং হচ্ছে যদি অন্য দেশের বাহিনী আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে কিলিং করে, সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি। অর্থাৎ আমাদের সীমান্তে এসে বা জিরো লাইন, নোম্যান্স ল্যান্ড যেটি আছে সেখানে যদি হত্যা করে তাহলে সেটাকে বর্ডার কিলিং বলা যেতে পারে। কিন্তু যদি আমাদের সীমান্তের অভ্যন্তরে ও তাদের সীমান্তের অভ্যন্তরে কোনো অপরাধে কেউ জড়িত থাকে, যদি কেউ অনুপ্রবেশ করে, খেয়াল করুন, যদি কেউ অনুপ্রবেশ করে, অর্থাৎ ভারতে কেউ অনুপ্রবেশ করেছে, তখন সীমান্ত রক্ষী বাহিনী তাদের দেশীয় আইনে তার মোকাবেলা করবে। এটা বর্ডার কিলিং বলা ঠিক হবে না। অর্থাৎ এই যে দীর্ঘদিন ধরে একটা সমালোচনা করি, বা আমরা বাংলাদেশের নাগরিকরাও সমালোচনাটা করি যে সীমান্ত হত্যা, তারা কি আমাদের সীমান্তে এসে হত্যা করেছে কিংবা নোম্যান্স ল্যান্ডে হত্যা করেছে? ঢুকেছে, গুলি করে মেরেছে, তাদের তো আইনে আছে শুট অ্যাট সাইট
আইন, সেই আইন তারা প্রয়োগ করেছে। এই যে প্রবলেমটা, এই সমস্যার সমাধান কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রী সমাধানের কথাও জানিয়েছেন। তিনি বলেছেন যে আসন্ন বিএসএফ বিজিবি মহাপরিচালক পর্যায়ে বৈঠকে সীমান্ত সংশ্লিষ্ট সব বিষয় উত্থাপন করা হবে। এই যে আসন্ন 7 তারিখে 7 জুন বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই বৈঠকটি নিয়মিত বৈঠক। এই বৈঠকে সীমান্তে উভয় দেশের সমস্যা, মাদক পাচার সহ সব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। এখন প্রশ্ন হলো, যদি কোনো বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে গিয়ে থাকেন, তবে তার দেশে ফেরার সঠিক ও আইনি উপায়টাকে মনে রাখবেন। বৈধ কাগজপত্র যেমন পাসপোর্ট, ভিসা ছাড়া কোনো বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করলে তিনি সে দেশের আইন অনুযায়ী অবৈধ অনুপ্রবেশকারী বা অবৈধ অভিবাসী হিসেবে গণ্য হন। এমন পরিস্থিতিতে কোনো দালালের মাধ্যমে বা অবৈধভাবে সীমান্ত পার হয়ে পুনরায় বাংলাদেশে ফেরার চেষ্টা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আইনিভাবে দণ্ডনীয় অপরাধ। আইনি জটিলতা এড়াতে এবং নিরাপদ ও বৈধভাবে বাংলাদেশে ফেরার জন্য দ্বিপাক্ষিক চুক্তি ও ডিপ্লোম্যাটিক চ্যানেল বা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়। আসুন এর মূল উপায়গুলো আমরা ধাপে ধাপে জেনে নেই। প্রথম উপায়টির কথা যদি আমরা বলি, যে বাংলাদেশ হাই কমিশন বা দূতাবাসের সাথে যোগাযোগ করে আউটপাস সংগ্রহ করতে হবে। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রথম পদক্ষেপ। যিনি ফিরতে চান তাকে নিজে বা তার কোনো আত্মীয়র মাধ্যমে ভারতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন, নয়াদিল্লি বা ডেপুটি হাই কমিশনগুলোতে, যেমন কলকাতা, মুম্বাই, আগরতলা ইত্যাদি বিভিন্ন স্থানে আমাদের ডেপুটি হাই কমিশনগুলো আছে, সেগুলোতে যোগাযোগ করতে হবে। আউটপাস বা ট্রাভেল পারমিট দূতাবাসে গিয়ে প্রথমে আবেদন করতে হবে যে তিনি নিজের দেশে ফিরতে চান, কিন্তু তার কাছে বৈধ কোনো কাগজপত্র নেই। নাগরিকত্ব যাচাই, এরপর দূতাবাস থেকে তার নাম, বাংলাদেশের ঠিকানা এবং পরিচয় যাচাই করার জন্য বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। বাংলাদেশ সরকার তার নাগরিকত্ব নিশ্চিত করার পর দূতাবাস তাকে একমুখী ভ্রমণ অনুমতি পত্র বা আউটপাস ইস্যু করবে। দ্বিতীয় যেটি ধাপ, ডিটেক্ট, ডিটেন অ্যান্ড ডিপোর্ট নীতি ও হোল্ডিং সেন্টার নীতি। ভারতীয় অভিবাসন আইন অনুযায়ী এমন একটি নীতি আছে। এই নীতিটার কথা এই মুহূর্তে বহুল চর্চিত, আপনারা ইতিমধ্যে শুনে থাকবেন। ভারত সরকারের বিশেষ করে সীমান্ত রাজ্যগুলোতে নতুন ইমিগ্রেশন আইন ও ডিটেক্ট, ডিটেন অ্যান্ড ডিপোর্ট নীতি অনুযায়ী অবৈধভাবে অবস্থানকারীদের চিহ্নিত করে অস্থায়ী হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে। যদি কেউ ইতিমধ্যে ভারতীয় কর্তৃপক্ষের হাতে আটক হয়ে থাকেন বা নিজেই কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন, তবে তাকে এই হোল্ডিং সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানে রাখার পর জেলা প্রশাসন ও কেন্দ্রীয় সংস্থাগুলোর মাধ্যমে তার বায়োমেট্রিক তথ্য এবং নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া বাংলাদেশ দূতাবাসের সাথে সমন্বয় করে দ্রুত সম্পন্ন করা হয়। 3 নম্বরে যেটি হয় যে আইনি প্রক্রিয়া নিষ্পত্তি। যদি মামলা মোকদ্দমা থাকে সেসব ক্ষেত্রে, যদি কোনো ব্যক্তি অনুপ্রবেশের দায়ে ভারতের পুলিশ বা সীমান্তরক্ষী বাহিনীর কাছে আটক হন এবং তার বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট বা সংশ্লিষ্ট আইনে মামলা হয়ে থাকে, তবে সরাসরি ফেরা সম্ভব নয়। প্রথমে ভারতীয় আদালতের মাধ্যমে সেই আইনি প্রক্রিয়া বা সাজার মেয়াদ শেষ হতে হবে। সাজার মেয়াদ শেষ হওয়ার পর বা আদালত থেকে মুক্তির আদেশ পাওয়ার পর তাকে মুক্ত বন্দী বা রিলিজড প্রিজনার হিসেবে গণ্য করা হয় এবং তারপরে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। 4 নম্বর, বিএসএফ ও বিজিবির মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন। আউটপাস ইস্যু হওয়া বা আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর ভারত ও বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সমন্বয়ের মাধ্যমে তাকে ফেরত পাঠানো হয়। এটি ঘটে 3টি উপধাপে। নথিপত্র যাচাই ও অনুমোদন সীমান্ত চেকপোস্টে। ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এবং বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ নির্দিষ্ট ল্যান্ড পোর্ট বা চেকপোস্ট যেমন বেনাপোল, পেট্রোপোল, হিলি বা হাকিমপুর
উভয় দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র ও আউটপাস যাচাই করে। 2 বায়োমেট্রিক ও ডিজিটাল রেজিস্ট্রেশন। হস্তান্তরের ঠিক পূর্বে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং বিএসএফ ফেরত পাঠযোগ্য ব্যক্তির বায়োমেট্রিক ডাটা ও ডিজিটাল ভেরিফিকেশন চূড়ান্তভাবে সম্পন্ন করে। আনুষ্ঠানিক হস্তান্তর। পরিশেষে উভয় পক্ষের কর্মকর্তাদের উপস্থিতিতে একটি আনুষ্ঠানিক প্রক্রিয়ার বা ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে ওই নাগরিককে বিজিবি এবং বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আমরা ভিডিওটা শেষ করতে চাই। শেষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা। দালালের মাধ্যমে অবৈধ পথে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে বিএসএফ এর হাতে আটক হওয়া, দীর্ঘমেয়াদী জেল বা সীমান্তে বড় কোনো দুর্ঘটনার শিকার হওয়ার চরম ঝুঁকি থাকে। তাই যে কোনো পরিস্থিতিতে দূতাবাসের আইনি সহায়তা নিয়ে আউটপাস বা ট্রাভেল পারমিটের মাধ্যমে আইনসম্মতভাবে ফেরায় একমাত্র বৈধ ও নিরাপদ পথ। সীমান্তে বড় ধরনের দুর্ঘটনার কথা বলা হয়েছে। দুর্ঘটনাটা ওই যে শুট অ্যাট সাইট, আপনি সীমান্ত পার হতে গিয়ে আপনাকে যদি বিএসএফ গুলি করে মেরে ফেলে, তাহলে আপনার আর দেশে ফেরা হলো না, কিন্তু আপনি লাশ হয়ে ফিরবেন। কিংবা বাংলাদেশে আপনি ট্রাভেল পাস বা আইনি কোনো ডকুমেন্ট ছাড়া যদি বিজিবির হাতে অ্যারেস্ট হন, তাহলে আপনি বাংলাদেশেও অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে আখ্যায়িত হবেন এবং আটক হবেন, দীর্ঘস্থায়ী জেলের শিকার হতে পারেন। কাজে যারা শ্রমজীবী ভাইয়েরাও যারা ওপারে অবৈধভাবে আছেন, তারা ওপারে যেহেতু কড়াকড়ি, যেহেতু চাপাচাপি, আপনার নিজ দেশ বাংলাদেশে ফিরে আসতেই হবে। বৈধ পথে আইনিভাবে যত কষ্টই হোক ফেরবার চেষ্টা করবেন। আমরা শুরুতে বলছিলাম যে এই যে দেশভাগের মতো ওপার থেকে এপারে লাখ লাখ হাজার হাজার মানুষ যদি চলে আসে, বাংলাদেশের কি হবে? বাংলাদেশ কি এত মানুষের ভার বহন করতে পারবে? সেটাই বড় প্রশ্ন। সামনে আরো কি ঘটে আমাদের আসলে দেখতে হবে। ভারত বাংলাদেশ এই সম্পর্কের কারণে আমরা কতটা সাফার করি বা করতে পারি, সেটাই আমরা হয়তো সামনে দেখতে পাবো। সেগুলো দেখার অপেক্ষায় রইলাম আমরা। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।